শুনতে পাচ্ছ নীরবতার শব্দ? তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। নীরবতা, সাইলেন্স। কেউ না কেউ কখনো না কখনো সেটা শুনতে পায়। আমি শিওর তুমিও শুনতে পাচ্ছ, কারণ এখানে সবকিছুকে ছাপিয়ে উঠেছে ওই সাইলেন্স, নীরবতা। এখানে মানে তুমি এই পার্কের কথা বলতে চাইছো, তাই তো? শুধু এই পার্কে কেন, তুমি যদি এখান থেকে বাড়ি যাও তাহলেও ওই সাইলেন্সই শুনতে পাবে। বহুদিন পর ঘরে ফিরে এসে তোমার আর এখানে ভালো লাগছে না, তাই না মায়া? তোমার? আমার? হ্যাঁ তোমার, যে কিনা আমার থেকে বেশি দিন বিদেশে ঘুরে বেরিয়েছে, সেই মানুষটা হঠাৎ করে বাড়ি ফিরে এসে ঠিক কেমন লাগছে? সত্যি কি তুমি আনন্দ পাচ্ছ প্রফেসর? দেখো, সত্যের খাতিরে যদি বলতে হয় তাহলে না, আমি আনন্দ পাচ্ছি না। তোমার কি ধারণা তোমার এই মনের অবস্থা আমি আজ করতে পারিনি? দেখো, আমি প্রবাসে সুদীর্ঘকাল ছিলাম। উদ্দেশ্যবিহীন সেই কর্মজগতে আমি ধীরে ধীরে একা হয়ে গেছি, একেবারে একা। তাহলে তো সব মিটেই গেল। এবার আমরা যে যার পথ বেছে নিচ্ছি না কেন? তাই তো নেব। তাহলে এখন এই মুহূর্তে নিচ্ছি না কেন? আটকাচ্ছি কোথায়? তোমার ওই বিলাসবহুল বাড়িটা? মায়া, তোমার ওটাকে বাড়ি না বলে বলা উচিত ভালোবাসার ঘর। তুমি নিজে একদিন ভালোবেসে ওই নামই দিয়েছিলে। আমি এখন ওটাকে বাড়িই বলবো, ব্যাস। অদ্ভুত। আমি অদ্ভুত? হ্যাঁ হ্যাঁ, তুমি অদ্ভুত। কেন? তোমার ওই বাড়িতে ত্রিশঙ্কুর মতো ঝুলে থাকতে চাইছি না বলে? আচ্ছা, এবার ফিরে এসে গরমকালে আমরা দুজনে একসঙ্গে ওই বাড়িতে কাটাবে, কথা কে বলেছিল? আমি। তাহলে কোনো অবস্থাতেই তুমি তার জন্য আমাকে দায়ী করতে পারো না। আমি তো একবারের জন্য সেটা বলছি না, কিন্তু ওখানে ফিরে আসার পর আমি একটু বুঝতে পারিনি যে ওখানকার সবকিছু এত তাড়াতাড়ি বদলে যাবে। মাত্র 4 বছর তো আমি ছিলাম না। বিবাহিত হওয়া সত্ত্বেও। বিবাহিত? হঠাৎ এই প্রশ্ন? দেখো মায়া, তুমি ওই বাড়িটাকে এত ভালোবাসতে যে একদিন নিজে ভালোবেসে ওর নাম দিয়েছিলে ভালোবাসার ঘর। ওর প্রতিটি ধূলিকণাকে তুমি পবিত্র বলে মনে করতে। আর তাছাড়া মায়া, তুমি তো বুদ্ধিমতী সুন্দরী স্ত্রী। আমরা কি চাইলেই এখন যে যার পথ বেছে নিতে পারি? তুমি ঠিকই বলেছ, বাড়িটা বিশাল, আর ওখানে বিলাস ব্যাসনেরও কোনো অভাব নেই। আমাদের প্রাচুর্য বেড়েছে আগের থেকে ঢের বেশি। তুমি তো এমন পরিবেশই প্রথম থেকে চেয়ে এসেছো। কিন্তু তাহলে কেন আমার ওখানে মন বসলো না? কেন আমার ওখানে দম বন্ধ হয়ে যেতে লাগলো? আচ্ছা, তুমি তাহলে কি বলবে শুধু আমি একাই বদলে গেছি? না, ওই বাড়িটার যে ছিটে ফোটা বদল হয়নি তা নয়, তবে সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। আমি জানতাম তুমি এটাই বলবে। তাছাড়া দেখো, আমি ঠিক করেছি কালই আমরা এখান থেকে চলে যাব। ওই যে দূরে সমুদ্র বন্দরে ওই বিলাসবহুল স্টিমারটা দেখতে পাচ্ছ, ওটায় চড়ে কাল আমরা সমুদ্রে পাড়ি দেব, যাব উত্তরের দিকে। সমুদ্র তোমাকে বড় টানে না প্রফেসর? সমুদ্র যাত্রা বরাবরই একটা পরিবর্তন আনে। পরিবর্তন? এই দেখো, তুমিও এখন একটা পরিবর্তনই চাইছো। ভালো। দেখো, ভালো মন্দ যাই আসুক না কেন, আমার তাতে আর কিছু যায় আসে না প্রফেসর, এই কথাটা তুমি একদম ঠিক বললে না। কেন? ভুলটা কি হলো শুনি? প্রফেসর, তুমি সারা জীবন শুধু ঘুরে বেরিয়েছো, নিজের সৃষ্টির আনন্দে নিজে ডুবে থেকেছো, আর এইভাবে ভুলে গেছো নিজের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, আর শেষমেশ নিজেকে একটা স্বার্থপর মানুষ তৈরি করেছো। এটা তোমার কথা? শুধু আমার কথা হতে যাবে কেন? যে তোমাকে একটুও চেনে সে যদি সত্যি বলে তাহলে সেটাই বলবে। তবে এর থেকেও খারাপ ব্যাপার কি জানো? খারাপ ব্যাপার কার? তোমার। আমার? হ্যাঁ তোমার। তুমি এখন ভুলে গেছো তোমার সৃষ্টির আনন্দ। আমি ভুলে গেছি আমার সৃষ্টির আনন্দ? আমি ভেবে দেখো প্রফেসর, একসময় তুমি কি না করতে, শুধু কাজ কাজ কাজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো করতাম। আর এখন যখন তোমার ওই উচ্চাঙ্গের কাজটা শেষ হলো, তুমি কি পুনরুত্থানের দিনটির কথা বলছো? হ্যাঁ, তোমার ওই উচ্চাঙ্গের কাজটা তুমি ওই নামই দিয়েছিলে, যার জন্য এখন জগৎ জোড়া খ্যাতি তোমার, পৃথিবীর মানুষ তোমায় খ্যাতির শীর্ষে বসিয়েছে। দেখো, তোমার ওই পৃথিবীর মানুষজন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। ওর মধ্যে কি জানে একটা আছে না, অমর্তের বিভা টিভা। না না, ওইসব বিভা টিভা আমার কাজকর্মে কোশ্মিন কালেও ছিল না, আজও নেই। তাই? হ্যাঁ তাই, হ্যাঁ তাই।
আচ্ছা, তাছাড়া মায়া তুমি বলো তো, তোমার ওই পৃথিবীর মানুষের জন্য আমি একটা ওই ধ্রুপদী শিল্পকর্ম আবার কেন করতে যাব? কোন যুক্তিতে, কোন আনন্দে? তার মানে তুমি বলতে চাইছো তুমি এখন যা করছো সেটাই তোমার উপযুক্ত কাজ। আচ্ছা প্রফেসর, এখন তুমি করছোটা কি? না বরাত পেলে ছেনি হাতুড়ি নিয়ে নিছক একটা মূর্তি তৈরি করছো, তাও আর তোমার খেয়াল খুশি মতো। ওগুলো তোমার কথা মতো নিছক পাথরের মূর্তি নয়। ওগুলো কি একমাত্র ভগবানই জানেন। তবে প্রবাসে পুনরুত্থানের দিন শেষ হওয়ার পর 3 বছর কেটে গেল, আর এই সময় তুমি কি করলে না তোমার খ্যাতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে। আর হ্যাঁ, তুমি বরাত পেলে ওই ছাইপাশ কয়েকটা মূর্তি তৈরি করলে। আমি আবারও বলছি, ওগুলো তোমার কথা মতো নিছক ছাইপাশ মূর্তি নয়। তাহলে ওগুলো কি? ওগুলো একই। ওর বাইরেটা দেখতে তুমি বুঝতে পারবে না। অতলে যেতে হবে, অতলে, গভীরে। যত যাবে ততই দেখতে পাবে দুটোর একই স্বর, একই ব্যঞ্জনা, একই গোপন ইশারা। অবশ্য অবশ্য তুমি এসব ঠিক বুঝতে পারবে না। তাই বুঝি? একদমই তাই। ওগুলো একমাত্র আমি বুঝতে পারি, আমি দেখতে পাই। ওর বাইরেটা আমি রেখেছি মনোরঞ্জনের জন্য। তোমরা তো বিনোদন চাও, নন্দিত হতে চাও না। ঠমকে ঠমকে বলো, কিন্তু আমি পাথর কুদে মুখোশের আড়ালে বের করে এনেছি কখনো উদ্যত কিংবা গর্বী ঘোড়ার মুখ, কখনো বা এক রক্তে চকচকে শুয়োরের মুখ, কখনো বা বিভৎস সার, কখনো বা তেল চকচকে ইয়াব বড় শুয়োরের লম্বা কান। কিন্তু সবই তো গৃহপালিত পোষমানা পশু। হ্যাঁ 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 হ্যাঁ, সবই গৃহপালিত পোষমানা পশু, সবই গৃহপালিত পোষমানা পশু। সৃষ্টির আদিকাল থেকে মানুষ নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য যাদের বশ করে এসেছে। অবশ্য বিনিময়ে ওইসব পশুরা যে কখনো কখনো মানুষকে বেপথে চালনা করেনি তা তো নয়। কিন্তু জানো কি মায়া, ওইসব পাথরের মূর্তির জন্য পৃথিবীর তাবৎ বড় লোকেরা আমাকে প্রচুর অর্থ বরাদ্দ দেন। তারপর তাদের চাহিদা মতো ওইসব মূর্তি তৈরি হয়ে গেলে বাকি অর্থ দিয়ে আমার থেকে ওই মূর্তিগুলো নিয়ে যান। আর যাবার সময় বলেন, এই যে আর্টিস্ট, আমরা শিল্পটা বুঝি। হ্যাঁ, তাই তো সোনার চেয়ে দাম দিয়ে তোমার ওই মূর্তি নিয়ে যাচ্ছি। শিল্পটা আজকাল সবাই বোঝে। আমি এখন ভালো আছি মায়া, আমি ভালো আছি। আচ্ছা মায়া, মানুষ যখন বোঝে যে সম্পূর্ণ স্বাধীন, যখন বোঝে একদিন সে যা যা চেয়েছিল এই পৃথিবীর সব কিছু আজ তার হাতের মুঠোয়, তখন তো তার ভালো লাগা শতগুণ বেড়ে যায়, তাই না? তুমি ঠিকই বলেছো রুবি। আজকে আমরা ধনী, আমাদের প্রাচুর্য বেড়েছে আগের থেকে ঢের বেশি। কিন্তু তোমার সেদিনের কথা মনে আছে, যেদিন তোমার আর আমার মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল? যদিও বিষয়টা সহজ ছিল না। তুমি নিশ্চয়ই আমাদের বিয়ের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, ওই বিষয়টা তোমার কাছে সহজ ছিল না। তার সত্ত্বেও আমি তোমার সঙ্গে দূর দেশে পাড়ি দিতে রাজি হয়েছিলাম। সারা জীবন থাকবো এটাও বলেছিলাম। অবশ্য হ্যাঁ, একটা শর্ত দিয়েছিলাম, যতদিন আমার ভালো লাগবে ততদিন। সেদিন তুমি আমায় কি বলেছিলে তোমার মনে আছে? আমি কি বলেছিলাম? তুমি আমায় বলেছিলে তুমি আমাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাবে। আর সেখান থেকে দেখাবে ধরিত্রীর সব বিভা। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাব। আর বলেছিলে ওই বিভা ছড়িয়ে পড়বে আমাদের দুজনের অন্তরে। আমি বলেছিলাম। তবে কি অন্য কাউকে বলেছিলে? না, ওগুলো আসলে একটা কথার কথা ছিল, মানে একটা খেলা ছিল। তার মানে তুমি আমার সঙ্গে খেলতে চেয়েছিলে? খেলাটা বেশ মজার, তাই না? কিন্তু আমি তো তোমার সঙ্গে খেলতে চাইনি। জানি। তার সত্ত্বেও এতদিন হয়ে গেল তুমি আমাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে গেলে না। তোমাকে আমি কেন উঁচু পাহাড়ে নিয়ে যাইনি সেই কথা যদি জানতে চাও মায়া, তাহলে বলি, তুমি দেখতে ঠিক পর্বতারোহীর মতো না। কিন্তু তোমার তো তখন আমাকে ওরকমই লেগেছিল। 5 বছর আগে। আর মানব জীবনের 5-5টা বছর ঠিক কতটা সময় তুমি জানো? তুমি যতটা বলছো সত্যি কি ততটা সময়? আমার তো তাই মনে হয়। I have the honor to say you good morning, Professor. গুড মর্নিং, গুড মর্নিং। Good morning, madam. গুড মর্নিং। আমি কি জানতে পারি কাল রাতে আপনাদের ঘুম হয়েছিল কিনা?
হ্যাঁ, আমার খুব ভালো ঘুম হয়েছিল। আসলে কি জানেন, আমি ভীষণ ঘুম কাতুরে। ও, শুনে খুব খুশি হলাম। আসলে অচেনা জায়গায় প্রথম রাতে কারুর চট করে ঘুম আসে না। প্রফেসর, আপনার? আমার কোনো রাতেই ভালো করে ঘুম আসে না, বিশেষ করে রাত যত গভীর হয়। ও ও আই এম রিয়েলি ভেরি সরি প্রফেসর, আমি জানতাম না। না না, আপনি জানবেন কেমন করে? আচ্ছা আচ্ছা ম্যানেজার, আমাকে একটা ইনফরমেশন দিন তো। এই স্বাস্থ্য নিবাসের এই পার্কে গভীর রাতে সাদা পোশাক পরে কোনো রোগীর স্নান করবার অভ্যাস আছে কিনা? গভীর রাতে সাদা পোশাক পরে? না প্রফেসর, আমি তো কখনো শুনিনি। আপনি শোনেননি না? তাহলে এটা বলুন তো, ওই গভীর রাতেই এই পার্কে মাঝরাতে ওই কারো পায়চারি করবার অভ্যাস আছে কিনা? না প্রফেসর, সেটা কি করে সম্ভব? এটা তো এখানকার আইন বিরুদ্ধ কাজ। আমি তো তোমায় আগেই বলেছিলাম, তুমি ওসব স্বপ্নে দেখেছো। স্বপ্নে? ম্যানেজার, ওই সাদা পোশাক পরা মহিলা? একজন আগন্তুক ওই ছোট্ট প্যাভিলিয়নটা ভাড়া নিয়েছেন। ও, বিদেশি? হ্যাঁ সম্ভবত। ওই যে ওনার পাশে কালো পোশাক পরা আরেকজন, ওনারা দুজনেই বাইরের লোক। সপ্তাহখানেক হলো এখানে এসে উঠেছেন। আমি অবশ্য তার আগে ওনাদেরকে দেখিনি। ওনার নাম? স্বাস্থ্য নিবাসে ম্যাডাম দি স্যাতভ নামে নিজেকে নথিভুক্ত করেছেন। তুমি ওই নামে কাউকে চেনো নাকি? না না, আমি কাউকে চিনি না। আমার নামটা শুনে মনে হচ্ছিল রাশিয়ান, অবশ্য স্লাভনিকা হতে পারে। আচ্ছা আচ্ছা ম্যানেজার, ওনারা কি ভাষায় কথা বলেন? যখন ওনারা নিজেদের মধ্যে কথা বলেন তখন ওনাদের ভাষা আমি বুঝি না। অবশ্য অন্য সময় খাস নরজিয়ান ভাষায় কথা বলেন। নরজিয়ান ভাষায়? আপনি নিজের কানে শুনেছেন? ভদ্রমহিলা খুবই রাশভারী, খুবই কম কথার মানুষ। আমার সঙ্গে খুব একটা বেশি কথা হয়নি ওনার, তবে ভাষাটা বিশুদ্ধ নরজিয়ান। আপনি নিজের কানে শুনেছেন? হ্যাঁ প্রফেসর, উত্তরের টানও আছে। তোমার কোনো মডেল হবে হয়তো। স্মৃতি হাতরাও প্রফেসর, স্মৃতি হাতরাও। মডেল? আমার না না না, যৌবনে আমার একটি মডেল ছিল, আর সেই আমার সমস্ত শিল্পকর্মের প্রেরণা। প্রফেসর জানেন, আমার আর এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। ওই যে দেখছেন এখানে একজন আসছেন, ওনার সঙ্গে কথা বলতে আমার মন একদম সায় দেয় না, বিশেষ করে কোনো মহিলার সামনে। কি নাম ওনার? মিস্টার উলবেইন। নিজেকে ভল্লুক শিকারী বলতে ভালোবাসেন। ও, আমি মনে হয় ওনাকে চিনি। কে না ওকে চেনে? না না, সেরকম কিছু না। গেল শরতে বোধহয় ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, উনিও কি এই স্বাস্থ্য নিবাসের রোগী? রোগী? কি জানি। প্রফেসর উনি এসে পড়েছেন, আমি চলি। হ্যাঁ ম্যানেজার। আচ্ছা ম্যানেজার, তুমি আমাকে দেখলে এরকম পালিয়ে যাও কেন বলো তো? আমি পালাচ্ছি না, বলুন। গেস্ট দেখলেই তোমাদের খালি লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া, মানে এই তোমাদের হসপিটালিটি। হ্যাঁ, আপনি স্টিমারে এলেন বুঝি? ম্যানেজার, তুমি আমার জন্য স্টিমার পাঠাও, ঘটা করে যে আমি স্টিমারে আসবো। আর তাছাড়া তুমি জানো না যে এখানে আমি আমার নিজের স্টিমারেই আসবো। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? তুই জানিস না তো বন্ধুদের খাওয়ার সময় হয়ে গেছে? যা ওদের জন্য খাবার জোগাড় কর। আর শোন, ওদের খাওয়ানোর সাথে সাথে নিজের পেটটাও ভর্তি করে নিবি। যা যা যা। বলছিলাম কি, সেই সুযোগে চলুন না, আপনি আমাদের সঙ্গে কিছু খেয়ে নেবেন। কি বল? আপনি না মানে তুমি তোমার এই স্বাস্থ্য নিবাসের আদমরা মাছিয়ার মানুষগুলোর সাথে আমাকে খাওয়ার কথা বলছো, মানে আমার খাওয়ার আনন্দটাও তুমি মাটি করতে চাও, তাই তো? ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। হ্যাঁ, আমি তাই করবো। তুমি এখন যাও, তোমার ওই রাধুনীকে বলো আমার জন্য একটা বড় সড়ো খাবারের ঝুড়ি পাঠাতে, কারণ ও জানে আমি কি কি খেতে ঠিক পছন্দ করি। আর শোন,
ওর এই খাবারের ঝুড়ির সাথে কয়েক বোতল ব্র্যান্ডি পাঠাতে যেন বলে না। ও ভুল করলে ওর যে কি অবস্থা হবে সেটাও খুব ভালো করেই জানে। তার মানে সেই গতবারের শিক্ষা এখনো মনে রেখেছে বলতে চাইছো? আর বলতে প্রফেসর আপনাদের জন্য কিছু পাঠাতে বলবো। থ্যাংক ইউ। আমি চল। দেখুন, আমি ওই ভদ্রলোকেদের মতন বিশেষ গুছিয়ে কথা বলতে পারি না। আবার না, ঠিক আছে, যে যেমন সে তো সেভাবেই কথা বলবে। ও আই সি। তা আমি বোধহয় এখন সেই ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট প্রফেসর রুবেকের সাথে কথা বলছি, তাই না? গেল শরতে আপনার সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল। ভুল করলেন প্রফেসর, সেটা গেল শরৎ নয়, সে বহু বছর আগেকার কথা। তখন আপনি এই ওয়ার্ল্ড ফেমাস হয়ে ওঠেননি। আর হলে কি আমার মতন একজন নগণ্য ভল্লুক শিকারী আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত প্রফেসর? আমি কিন্তু এখনো কাউকে কামড়াই না। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি ভল্লুক শিকার করেন? হ্যাঁ, করি। কিন্তু তার অর্থ এই নয় যে আমার সামনে ধরুন ঈগল, চিতাবাঘ, হরিণ, এমনকি নারী এসে উপস্থিত হলে আমি তার সাথে খেলবো না। তবে খেলার আগে দেখে নেবো সে রক্তে মাংসে নেহাত টাটকা কিনা। তার সত্ত্বেও আপনি ভল্লুক শিকার করতে সব থেকে বেশি ভালোবাসেন, তাই তো? সার্টেনলি ম্যাডাম। কারণ কি জানেন, ওই ভল্লুক শিকার করতে অস্ত্র হিসাবে একটা ছুরি যথেষ্ট। কি জানেন, আমাদের দুজনেরই না ওই শক্ত পোক্ত জিনিস নিয়ে। ও ইটস মাই ব্যাড, মানে আমি আপনার স্বামীর এবং আমার কথা বলছিলাম। উনি ওই পাথরের চাইটাইয়ের সাথে সংগ্রাম করে কি সমস্ত মূর্তি চূর্তি তৈরি করেন, আর আমি কি করি জানেন? ওই সমস্ত হিংস্র জন্তু জানোয়ারদের সাথে লড়াই করে ওদেরকে নিজেদের কবজার মধ্যে এনে তবে আমরা জিতি। যতক্ষণ না ওদের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারছি হাল ছাড়ি না, লড়ে যাই ম্যাডাম। আপনার কথাগুলোর মধ্যে বেশ গভীর সত্য লুকিয়ে আছে। আচ্ছা, আপনি কি এখন জঙ্গলে যাবেন? না, আমি এখন অধিকারের উঁচু পাহাড়ে যাব। পাহাড়? ম্যাডাম বোধ করি কোনোদিন পাহাড়ে যাননি, তাই না? বেশ, যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আপনাদেরকে সানন্দে ওই উঁচু পাহাড়ে নিয়ে যেতে পারি ম্যাডাম। এটা তো দারুণ প্রস্তাব, কিন্তু ওদিকে রুবেক তো সমুদ্র যাত্রার কথা ভাবছে। কোন শয়তান এখন আপনাকে সমুদ্র যাত্রার জন্য বলছে বলুন তো? আপনারা জানেন না এই অঞ্চলে দিন দশেক আগে প্রবল বর্ষণে এই অঞ্চলের সমস্ত জঞ্জাল দিয়ে সমুদ্রে মিশেছে। সমুদ্র এখন দূষিত, বিষাক্ত, ফলে ওখানে যাওয়া। শুনছো রুবেক, উনি কি বলছেন? তাই বলি কি ম্যাডাম, ওই দূষিত সমুদ্রে না গিয়ে আপনি বরঞ্চ আমার সাথে উঁচু পাহাড়ে চলুন। ওখানে দেখবেন কোথাও কোনো দূষণ নেই, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না প্রফেসর? এখানে কি করছে প্রফেসর? এখানে কি কেউ মরেছে? না না, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। যদি না যায় তাহলে মরবে। এই স্বাস্থ্য নিবাসী রোগীগুলোর চেহারাটা একবার দেখেছেন? আচ্ছা, আপনি নিজে কখনো অসুস্থ হননি? প্রথম কথা, আমি অসুস্থ হই না, আর দ্বিতীয়ত আমি যদি অসুস্থ হতাম তাহলে আমি অ্যাটলিস্ট এখানে আসতাম না। তবে হ্যাঁ, আমার প্রিয় বন্ধু বান্ধব কখনো কখনো অসুস্থ হয় বলে। আপনার বন্ধু বান্ধবরা অসুস্থ হলে আপনি কি করেন? বাড়াবাড়ি রকমের কিছু হলে ওদেরকে গুলি করে উড়িয়ে। গুলি করে? গুলি করে মেরে ফেলেন? আমি কখনো লক্ষ্যভ্রষ্ট হই না ম্যাডাম। কিন্তু এটা কি করে সম্ভব, কোনো মানুষকে গুলি করে মেরে ফেলা? মানুষ? আমি তো মানুষের কথা বলিনি আপনাকে। আরে আপনি তো এই বললেন যে আপনার বন্ধু বান্ধবদের গুলি করে মেরে ফেলেন। হ্যাঁ বললাম, কিন্তু আমার প্রিয় বন্ধু বান্ধব কোনো মানুষ নয়, ওই পোষা কুকুরগুলো। ওই পোষা কুকুরগুলো আপনার বন্ধু বান্ধব? ওই পোষা কুকুরগুলো আমার বন্ধু বান্ধব, কারণ ওরা কর্মঠ, ওরা কমরেড, অ্যাটলিস্ট ওরা সৎ আর বিশ্বস্ত। এই জগতে ওরা ছাড়া প্রিয় বলতে আমার আর কেউ নেই ম্যাডাম। দেখুন ওদিকে তাকিয়ে একবার দেখুন না, ওদিকে দেখুন, ওই স্বাস্থ্য নিবাসের রোগীগুলোর খাবার একবার দেখুন। এই খেয়ে মানুষ বাঁচে, আর ওদিকে আমার কমরেডদের খাওয়া আপনার দেখা উচিত ম্যাডাম। দেখবেন নাকি একবার? হ্যাঁ, অবশ্যই দেখবো। এই সত্যিকারের শিকারীর মতন কথা বললেন। তবে চলুন ওদের খাওয়া দেখবো। এ কোনো সাধারণ মানুষের খাওয়া নয় ম্যাডাম। প্রথমে দেখবেন ওরা এই মাংসের হাড়গুলোকে কিরকম কচর মচর করে কামড়ে গিলে ফেলে, তারপর আবার গেলে ওগলায় এই করে ওদের খাওয়া চলতে থাকে।
চলুন ওদের খাওয়া দেখতে দেখতে আমরা আমাদের পর্বত যাত্রা নিয়ে আরো বেশ কিছু কথা বলবো। এক অদ্ভুত অ্যাডভেঞ্চার, বুঝলেন? মানে সাধারণ মানুষ ওখানে ফিল করে এরকম একটা। তোমাকে আমি ভালোভাবেই চিনতে পেরেছি আইরি। তুমি আমাকে চিনতে পারলে? তুমিও তো আমার। তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কেন আমার ক্ষেত্রে আলাদা কেন? তুমি তো এখনো বেঁচে আছো। ও কে ছিল ওই মেয়েটি যার সঙ্গে তুমি এতক্ষণ কথা বলছিলে? ও ও ও আমার স্ত্রী। আর আমাদের সন্তানটি? আমাদের সন্তান। আমাদের সন্তান শুনেছি ওর নাকি খুব নাম ডাক। ও জানো, আমি তো এখন আমাদের ওই সন্তানের মধ্যেই বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সন্তানটি খুবই নামডাক। আর আমার ধারণা তুমি এ সমস্ত কাগজে করেছো। ওটা ওর বাবাকেও তো খুব বিখ্যাত করেছে। and that was your dream, right, Arnold? No, I didn't know. This is it. Yes. আর তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ? থ্যাংক ইউ আইরি, থ্যাংক ইউ। কিন্তু তখন আমার যা করা উচিত ছিল আমি যদি করতে পারতাম। কি করতে তুমি? মেরে ফেলতাম। মেরে ফেলতে? তোমার কাছ থেকে চলে আসবার আগে আমার ওই সন্তানটিকে ভেঙে গুঁড়ো করে ধুলোয় মিশিয়ে দেওয়া উচিত ছিল। Crushed it to dust. না না না, তুমি এমন করতে পারতে না, কারণ তুমি ওরকম মনে মেয়েই নও। তখন তো ছিলাম না। আর এখন? তারপর আমি অনেকবার ওই সন্তানটিকে খুন করেছি। দিনের আলোয়, রাতের অন্ধকারে, রাগে, ঘৃণায়, প্রতিশোধ স্পৃহায় অসংখ্যবার ভেঙেছি, গুঁড়ো করেছি, ধুলো মিশিয়ে দিয়েছি অসংখ্যবার, 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 অসংখ্যবার। আইরি, 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 আচ্ছা আইরি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এত দূরে চলে গেলে যে তোমাকে খোঁজার আর কোনো পথই রাখলে না। কেন বলবো এখন তোমাকে আমি, যখন আমি বেঁচেই নেই? আইরিন, আইরিন, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, জানো? শিশুটি যখন আলোর বৃত্তে দাঁড়িয়েছিল তখন আমি অন্ধকারে ডুবে গেলাম। অনেক অনেক দেশ ঘুরে বেরিয়েছো, তাই না আইরিন? আচ্ছা আচ্ছা, তুমি তুমি ওখানে কি করতে? ওইখানে তুমি কি করতে? কি করতাম? কি করতাম? হ্যাঁ, আমি 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 কি করতাম? কি করতাম? আমার মনে পড়ছে না। আমি কি করতাম? কি করতাম? আমাকে একটু ভাবতে দাও। আমি কি করতাম তখন? মনে পড়েছে, জানো, তখন না আমি একটা নাইট ক্লাবে একটা টার্ন টেবিলের ওপর সম্পূর্ণ নগ্ন হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। রাত ভোর, ঘন্টার পর ঘন্টা কারি কারি টাকা রোজগার করতাম। সে যে কত টাকা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তা কানা করে তো কখনো তোমার কাছ থেকে পাইনি। অবশ্য তখন তোমার টাকা দেবার মুরত ছিল না। আর আমাকে পেতে যারা মুঠো মুঠো টাকা খরচ করতো তাদের তো আমি একেবারে মাথা ঘুরিয়ে ছাড়তাম। সে অর্থে তো আমি তোমার সঙ্গে কিছুই করিনি। ওদের মধ্যে কাউকে তুমি বিয়ে করেছো? করেছিলাম তো। দক্ষিণ আমেরিকার লোক, সোমরা চোমরা মানুষ, নাম করা কূটনীতিক।
আমি ধীরে ধীরে তাকে আমার বশে নিয়ে এলাম, আমার প্রেমে পাগল করে তুললাম। তারপর আমরা দুজনে প্রেমের খেলায় মাতলাম। এত বড় একজন কূটনৈতিক মানুষ আমার খেলা ধরতে পারছে না বলে আমি মনে মনে হাসতাম। অবশ্য মন বলে যদি তখন আমার কিছু থেকে থাকে। আনন্দ, উনি এখন কোথায়? ওর গ্রামে। ওর উপর এখন একটা সুন্দর স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে। আর আনন্দ, তুমি যদি ওর খুলিটা একবার নাড়ানোর সুযোগ পেতে, তাহলে তুমি শুনতে পেতে একটা বুলেটের এদিক ওদিক যাওয়ার শব্দ। খটখট খটখট খটখট। উনি এভাবে নিজেকে শেষ করে দিয়েছিলেন? বলতে পারো উনি এইভাবেই আমার হাত থেকে নিস্তার পেয়েছিলেন। তুমি তুমি আইনি, এই জন্য তোমার কোনো অনুশোচনা হচ্ছে না? অনুশোচনা? কার জন্য? তোমার হাজব্যান্ড মিস্টার স্যাটফের জন্য। আমার স্যাটফ ছিল না, আমার স্যাটফ আমার সেকেন্ড হাজব্যান্ডের নাম, and he is a Russian. তা তিনি এখন কোথায়? ককেশাস পর্বতমালার থেকে বেশ কিছুটা দূরে ওর নিজের সোনার খনির মধ্যে। উনি নিশ্চয়ই বেঁচে আছেন। স্যাটফকে তো আমি আমার নিজের হাতে হত্যা করেছিলাম। তোমার কোনো কথা আমার বিশ্বাস হচ্ছে না। একটু মিথ্যে বলিনি, নট আ সিঙ্গল ওয়ার্ড। তোমার কোনো সন্তান? অনেক সন্তান। তারা এখন কোথায়? মেরে ফেলেছি। মেরে ফেলেছো? মেরে ফেলেছি। বলবে যে তোমার সমস্ত কথা আমায় বিশ্বাস করে। না না, আমি সত্যি বলেছি, আমি ওদেরকে মেরে ফেলেছি। ওরা পৃথিবীর আলো দেখার আগে আগে আমি ওদেরকে নির্দয় ভাবে, নির্বিচারে, নৃশংস ভাবে একটার পর একটা মেরে ফেলেছি। একটার পর একটা, একটার পর একটা। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তাহলে তো আর আমার কিছু বলারই থাকে না। এতক্ষণ আমি তোমাকে যা যা বলেছি তার প্রতিটি বর্ণ আমার কানে চুপি সারে বেজেছে। তাহলে তো বলতেই হয় যে তুমি অনেক বদলে গেছো। আমি যে আইরিনকে চিনতাম, জানতাম, সে আইরিন কখনো এমন হতে পারে? কখনো না। কেন 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 আইরিন তুমি আমার সাথে এমন করছো? বলো, কেন এমন করছো? সব সময় তো এইসবই ঘটে এসেছে। যখন কোনো যুবতী নারী মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায়, তখন এইসব ঘটাই স্বাভাবিক নয়। আনন্দ, তুমি এখনো বেঁচে আছো আইরিন। তুমি এখনো বেঁচে আছো আইরিন। আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? তুমি বেঁচে আছো। অনেক কাল আগে আমি মারা গেছি আনন্দ। অনেক কাল আগে আমি মারা গেছি। ওরা এলো, আমাকে শক্ত পুক্ত করে পেছন মোড়া করে বাঁধলো, তারপর আমাকে একটা লোহার সিন্দুকে পুড়ে দিল। সিন্দুকটাকে ঢেকে দিল একটা নরম কালো ভেলভেটের কাপড়ে। তারপর মাটি খুঁড়ে সিন্দুকটাকে তার মধ্যে চালান করে দিল, তার উপর মাটি চাপা দিয়ে দিল, যেন আমার কোনো কথা আর তোমাদের এই পৃথিবী শুনতে না পারে। কিন্তু আমি যে এখন মৃত্যুর থেকে জেগে উঠেছি আনন্দ। আমি কবর থেকে জেগে উঠেছি। এখন যে আমি চাকানিয়া মৃতজন। চাকানিয়া?
জাগানিয়া মৃত জন। এই, তুমি আমার পাশে বসছো না কেন আনন্দ? হ্যাঁ? ঠান্ডা লাগবে বলে ভয় পাচ্ছ? আরে না না না, এখনো তো আমি পুরোপুরি ঠান্ডা বরফ হয়ে যাইনি। যুবতী তো। এই তো আমি তোমার পাশে থাকবো, ঠিক ঠিক আগের মতো, পাশাপাশি। পাশাপাশি আগের মতো, বেশ কিছুটা দূরত্ব রেখে। কিন্তু এই দূরত্বের কি প্রয়োজন ছিল? এই দূরত্বের প্রয়োজন ছিল আইরিন? এই দূরত্বের কি সত্যি কোনো প্রয়োজন ছিল আনন্দ? আচ্ছা আইরিন, আমি যখন তোমায় বলেছিলাম যে আমি যখন এই পৃথিবী খুঁজতে বেরোবো, তুমি আমার সঙ্গে বেরোবে কিনা, তখন তুমি আমায় কি বলেছিলে মনে আছে? আমি আকাশের দিকে আমার 2 হাত ছুড়ে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে পৃথিবীর শেষ প্রান্তে যাব, আমার শেষ জীবন পর্যন্ত, আর আমি আমার জীবন দিয়ে তোমাকে ভালো সেবা করব। আমার শিল্পকর্মের মডেল। খোলাখুলি বলো না কেন, সম্পূর্ণ নগ্ন হয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সেবা করেছিলে, আনন্দে, যন্ত্রণায়, ভালোবাসা। আমার যৌবনের শিরায় উপশিরায় তখন যে রক্ত বইতো না আনন্দ, তার প্রতিটি কণা দিয়ে আমি তখন তোমায় সেবা করেছি। এ কথা বলার অধিকার তোমার আছে? তোমার ওই পায়ের তলায় নত হয়ে বসে দিনের পর দিন আমি তোমার সেবা করেছিলাম। কিন্তু তুমি, আমি তো তোমার কোনো ক্ষতি করেছ। তুমি আমার আমিটাকে নষ্ট করে দিয়েছো, আমার আত্মাটাকে তুমি নষ্ট করে দিয়েছো। আমি? হ্যাঁ তুমি, কারণ তোমার কাছে আমি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছিলাম, নিজেকে খুলে দিয়েছিলাম, কিন্তু তুমি এক মুহূর্তের জন্য আমাকে স্পর্শ। কেন আইরিন, তুমি কি কখনো বুঝোনি তোমার সৌন্দর্য, তোমার শরীরের গন্ধ আমাকে পাগলের মতো টানতো? মিথ্যে! It's a damn lie! তাই যদি হতো তাহলে তুমি আমাকে, সত্যিও আমি বলবো, তুমি যদি আমাকে ছুঁতে তাহলে আমি ওই মুহূর্তে তোমাকে ওখানেই খুন করতাম। সেই জন্য তো একটা ধারালো তীক্ষ্ণ সূচ আমি আমার চুলের মধ্যে লুকিয়ে রাখতাম, তুমি যদি আমার সঙ্গে কিছু করো। But you could touch me. You could touch me. আমি একজন শিল্পী আইরিন। হ্যাঁ, এটাই তোমার একমাত্র পরিচয় যে তুমি একজন শিল্পী। হ্যাঁ হ্যাঁ, আমি একজন শিল্পী, আর এটাই আমার একমাত্র পরিচয়। তাছাড়া শিল্পী হিসেবে তখন আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটি করতে চাইছিলাম, দ্য রেজারেকশন। এক যুবতী যে মৃত্যুর অন্ধকার থেকে যাচ্ছে। আমার চাইল্ড। এ হলো সেই নারীর জাগরণ যে বিশুদ্ধ, পবিত্র, আদর্শবতী, যাকে পৃথিবী একবারই পেয়েছিল। আর তারপর আমি তোমায় দেখলাম, আমার কল্পনার সঙ্গে তুমি পুরোপুরি মিলে গেলে। তারপর তুমি তোমার আত্মীয় স্বজন, পরিবার সবাইকে ছেড়ে আমার সঙ্গে বিদেশে পাড়ি দিতে রাজি। আমি ঘর ছেড়েছিলাম আমার শৈশবের থেকে পালাতে আনন্দ। ওই মূর্তিটা গড়বার জন্য আমার যা যা কিছু প্রয়োজন ছিল সব আমি তোমার মধ্যে চেয়েছি। হ্যাঁ, সবটা আমি তোমার মধ্যে পেয়েছিলাম। সেই তখন যদি আমি তোমাকে ছুঁই, তাহলে শিল্পী হিসেবে আমি যা পাওয়ার জন্য মাথা ঘুরে মরছিলাম তা বরবাদ হয়ে যেত। আমি তো তখন রক্ত মাংসের যুবক, তবু আমার শিল্পবোধ তোমাকে স্পর্শ করতে দেয়নি আইরিন। আমি অপাপ মন নিয়ে তোমার দিকে তাকাতাম। হ্যাঁ, অপাপ মন নিয়ে তোমার দিকে তাকাতাম। আর আমি আজও বিশ্বাস করি, সেদিন আমি তোমাকে যা যা বলেছিলাম তার মধ্যে সত্য ছিল। তুমি আগে একজন শিল্পী, তারপর রক্ত মাংসের মানুষ, তাই না? ওই ব্যাপারটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতেই পারো, কিন্তু আমি তখন সৃষ্টির নেশায় মেতেছিলাম।
আর তাতেই আমি আনন্দ পেতাম। তাই তো তুমি আজ এখন এত সাকসেসফুল। তার জন্য তোমার আত্মত্যাগকে আমি কখনো অস্বীকার করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সাকসেসফুল। হ্যাঁ, আমি স্বপ্নে তাকে যেভাবে পেয়েছিলাম তাকে একটা মূর্তিতে ধরতে চেয়েছিলাম। আমি অনৈতিক অপাপ কিছু করিনি। আমি একটা ছাঁচে তাকে ধরতে চেয়েছিলাম, যে ছাঁচটা সম্পূর্ণ তো তোমার। কই, আর তো আমার প্রয়োজন হলো না। তুমিও তো আমাকে ছেড়ে চলে গেছো। তখন নতুন কোন চিন্তা মাথায় এলো, আর তার জন্য প্রয়োজন হলো অন্য কোন নতুন মডেলের। তুমি আমার জীবনের একমাত্র মডেল, আমার সমস্ত শিল্পকর্মের প্রেরণা। তাহলে ওই মেয়েটাকে তুমি এখন কিভাবে পেলে? ওর কথা বাদ দাও। কেন? একটু আগে যে তুমি বললে ওর সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাইছো। যাবে আমি? শোনি, ওই একঘেয়ে সমুদ্রে। তার থেকে তো তোমার ওই উঁচু পাহাড়ে যাওয়া উচিত। চিরটা কালেই তো সব ছেড়ে উঁচুতে উঠতে চেয়েছো তুমি। হায় হায় হায়! ওই পাহাড়ে গেলে তোমাকে পাবো। ওখানে আবার আমার সঙ্গে দেখা করবার মতন সাহস হবে তো তোমার? ও আইরিন, আবার যদি আমি তোমায় পেতাম। আমরা যা সব সময় ইচ্ছে করি তা আমরা পাই না কেন আনন্দ? এসো না, এসো আমার কাছে, এসো আনন্দ, এসো এসো আনন্দ। আমাকে রাক্ষসী বলতে ও তোমরা গল্প করছিলে, বুঝতে পারিনি, আই এম সরি। না না, তাতে কি আছে, উনি আমার পূর্ব পরিচিত। আচ্ছা, তুমি কি বলতে এলে তাই বলো। হ্যাঁ, আমি যেটা বলতে এলাম যে আমি কালকে তোমার সঙ্গে সমুদ্রে যাচ্ছি না, কারণ আমি কালকে পাহাড়ে যাব। তাই? তা কার সাথে যাবে? কে আবার? ওই ভল্লুক শিকারী। জানো ও কি বললো? ও বলে পাহাড়ি মানুষগুলো কি বর্বর, বিভৎস, ঘিনঘিনে। ও যেমন ভাবে বলছিল তাতে ওর কথা আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ওর বলার ধরনটা এমন যে ওখানে যাবার ইচ্ছাটা আমার আরো বেড়ে গেল। আর সত্যিই তো, পাহাড় সম্পর্কে তো আমার তেমন কিছু ধারণাই নেই। ঠিক আছে মায়া, তুমি কাল পাহাড়েই যেও, কিন্তু আমি সমুদ্রে যাব। কেন কেন তুমি সবসময় এরকম করবে? তুমি তো সারা জীবন শুধু সমুদ্রে ঘুরে বেরিয়েছো। চলো না রুবে, চলো না, তুমি তো বলেছিলে আমাকে পাহাড়ে নিয়ে যাবে, বলো। ঠিক আছে, আমি পাহাড়েই যাব। যাবে? তাহলে আমাকে বলে আসি। যাও। কাল ওখানে গেলে তোমায় আবার পাবো। সেজন্যই তুমি পাহাড়ে যেতে চাইলে না? হয়তো তাই। নিশ্চয় দেখা হবে, নিশ্চয় হবে আর্নল্ড। আমি কতদিন ধরে তোমায় খুঁজছি, আর আজ যখন পেলাম কি ভেবেছো এত সহজে আমি তোমাকে ছাড়বো? আচ্ছা আইরিন, তোমার আমার কথা আবার কবে মনে পড়লো? যেদিন আমি বুঝতে পারলাম আমি তোমায় দিয়ে এসেছি আমার জীবনের এমন মূল্যবান কিছু যেটা ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না। হ্যাঁ, তুমি দিয়েছো তোমার যৌবনের 4 বছর। ও মাই আর্টিস্ট! এখনো ওই শরীরের কথাই মনে এলো, এখনো তুমি বুঝতে পারলে না যে সেদিন আমি তোমায় দিয়ে এসেছি। কি বেহিসেবি না আমি তখন ছিলাম, বলো। আচ্ছা, তোমার যৌবনের নগ্ন শরীর থেকেও দামি? সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি। সেদিন আমি তোমায় দিয়ে এসেছি আমার পবিত্র আত্মা। আর আনন্দ, আত্মা ছাড়া তো মানুষ সব শূন্য, ভিখিরি, মৃত। তাই
ছাইপাশ। তুমিও দেখো না, দেখবে ওর মধ্যে একটা সুর, একটা ছন্দ লুকিয়ে আছে। সুর, ছন্দ, এটি বলে শিল্পী। আচ্ছা মায়া, তোমাকে দুপুরে খাবারের টেবিলে দেখতে পেলাম না তো। কি করে দেখবে, আমরা তো বাইরে লাঞ্চ করেছি। আমরা মানে? আচ্ছা এখানে আমরা মানে আমি আর ওই ভল্লুক শিকারী। তোমায় কতবার বলবো? আর হ্যাঁ শোনো, আমরা কিন্তু কালকে বেরোবো। কোথায়? ভল্লুকের খোঁজে? শুধু খোঁজে নয়, তরতাজা ভল্লুক শিকার করতে। তা ভল্লুকের খোঁজ পেলে? তোমার যেমন কথা, ওরা কি ন্যাড়া পাহাড়ে থাকে নাকি? ওরা থাকে ওই উঁচু পাহাড়ে, যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না। ও, আর কাল সকালে তোমরা দুজন সেই ভল্লুকের খোঁজ করতে যাবে? তোমার যদি আপত্তি না থাকে তাহলে আজ সন্ধ্যেতেও যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমার আবার আপত্তি কিসের? চিন্তা নেই, লাভ তার কুকুরগুলোকে নিয়ে সঙ্গে থাকবে। দেখো, লার্ক আর তার কুকুর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি... কি হয়েছে মায়া? ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ ওই একটু। হ্যাঁ, আসলে উত্তেজনার ঘুরে প্রথমে ঠিক টের পাওয়া যায় না, কিন্তু ধীরে ধীরে... আচ্ছা মায়া, একটা কথা বলো তো, আমি যে তোমাকে সমুদ্রে না নিয়ে এই পাহাড়ে নিয়ে আসলাম, এর কারণ কি? তুমি আমাকে উঁচু পাহাড়ে নিয়ে যাবে বলেছিলে, তাই? শুধু তাই? তাহলে? ওই সাদা পোশাক পরা মহিলার জন্য। ম্যাডাম স্যার? হ্যাঁ, যে তোমার পেছনে এখন আঠার মতো সেটে আছে। আর জানো কি, কাল সন্ধ্যে এখানেও ডেরা নিয়েছে। বাহ, পৃথিবীতে এত জায়গা থাকতে এখানে কেন? আই এম শিওর তুমি ওকে আগে থেকেই চিনতে। হ্যাঁ, এত আগে যে আমি এখন ওকে ভুলে গিয়েছি। তুমি এত সহজে সবকিছু ভুলতে পারো? দেখো মায়া, যদি আমি চাই তো খুব সহজেই আমি সবকিছু ভুলতে পারি। এমনকি তাকেও, যে তোমার মডেল ছিল। কারণ এখন ওর প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। কিন্তু রুবেক, ও তো তোমার শিল্প সৃষ্টির জন্য দিনের পর দিন তোমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখো, নগ্ন কথাটার আলাদা কোনো তাৎপর্য আমার কাছে নেই, আর আমার মনে হয় না পৃথিবীর কোনো শিল্পীর কাছে তা থাকা দরকার। আর তাছাড়া ওই মূর্তিটা তৈরি হবার অনেক আগেই ও আমায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আর সেই সুযোগে তুমি আমার কাছে এলে। না নয়, ওই মূর্তিটা শেষ হবার পর আমি 1.5 বছর নিঃসঙ্গ জীবনযাপন করেছি। আমি একেবারে একা হয়ে গেছিলাম। একা বলছো কেন বলো? আমার মতো একজন সুন্দরী তন্নিকে পেয়ে তোমার বিলাসিতা 16 কলা পূর্ণ হলো। অবশ্য হ্যাঁ, তুমি তোমার কথা রেখেছিলে, তুমি তোমার সম্পত্তির অনেকটাই আমার নামে লিখে দিয়েছিলে। তবু এটাও তো ঠিক যে আমি তোমাকে কথা দিয়ে ওই উঁচু পাহাড়ে নিয়ে যেতে পারি। আজকে একটা বলছো কেন? দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর চাইলে আরো উঁচু পাহাড়ে উঠতে পারি। সত্যি মায়া, তুমি একটি নাচল, তোমাকে নিয়ে কিছুতেই পারা যায়। এসো রুবিক, আমার কাছে এসো। এইখানে এইখানে পাহাড়ের মাঝখানে এখানে? আচ্ছা প্রফেসর, তুমি তো আমার থেকে সব বিষয় বেশি শিক্ষিত, তবু একটু ভেবে বলো তো, তুমি তো এখন এটাই ভাবছো যে তোমার বয়স হয়েছে, তোমার শরীরের ক্ষমতা কমেছে, তুমি আর আগের মতো আমাকে শরীরের তৃপ্তি দিতে পারছো না, আর তাই তুমি ভয় পাচ্ছ। তার থেকে কাজ করো প্রফেসর, তুমি বরং আমাকে ছেড়ে দাও। তোমার মতো এত বাজে ভাবে কথাটা আমি কখনোই বলতে পারতাম না। আরে কি করে বলবে, তুমি যে উচ্চাঙ্গের শিল্পী। কিন্তু আমি এটা বলতে পারি যে তুমি এর থেকেও কুৎসিত ভাবে বিষয়টা নিয়ে ভেবেছো। মায়া, তোমার মধ্যে কোনো শিল্পবোধ নেই, তুমি শিল্পের কিচ্ছু বোঝো না। এইখানে একটা তালাবন্ধ বাক্স রয়েছে, যার চাবিটা আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ মায়া, ও যখন আমার এখান থেকে চলে যায় তখন এই চাবিটা সঙ্গে করে নিয়ে যায়, আর তারপর থেকে আমি একটা জগদ্দল পাথরের মতো হয়ে আছি। হ্যাঁ, একদম একটা জগদ্দল পাথর। আমি কিচ্ছু সৃষ্টি করতে পারছি না মায়া, কিচ্ছু না।
আর আমি তোমার সঙ্গে অনেকদিন কাটাবার পর বুঝতে পেরেছি শুধুমাত্র শুয়ে বসে রমণ করে কাটাবার মতো সময় আমার সাথে নেই। তাই তাই মৃত্যুর আগে আমি কিছু একটা করে যেতে চাই, একটা নতুন কিছু সৃষ্টি করতে চাই মায়া, একটা নতুন কিছু সৃষ্টি করতে চাই, একটা নতুন কিছু সৃষ্টি করতে চাই। তুমি এক কাজ করো, তাহলে বরং তুমি ওকে ফিরিয়ে এনে তোমার কল্পনাকে আবার জাগ্রত করো প্রফেসর। আমার জন্য ভেবো না, আমার মতো একটা নগণ্য মেয়ের এই গোটা পৃথিবীতে একটা না একটা জায়গা কোথাও ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তোমার দেয়া ওই গ্রামের ভিলার এক কোণে পড়ে থাকবো। আর যদি সেখানেও ভালো না লাগে তাহলে আবার অন্য কোথাও চলে যাব। আমাকে নিয়ে চিন্তা করো না, চলি প্রফেসর। তোমার জন্য যে আমি বছরের পর বছর অপেক্ষা করেছি, এ কথা আগে বুঝতে পারিনি না আইরিন। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি তোমার কাছে আসতে পারিনি আর্নল্ড, ওখানে গভীর ঘুমে ছিলাম আমি। কিন্তু এখন তো তুমি জেগে উঠেছো। চোখের পাতা এখনো ভারী হয়ে আছে। দেখবে ভোর হলে আলো ফুটলে সব সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো। তার হয় না, আমি বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে আইরিন। মৃত্যুর থেকে জেগে পুনরুত্থানের ফলে আমার কোনো পুনরুত্থান হয়নি, আমি কেবল কবর থেকে জেগে উঠেছি। আজ সারাদিন তুমি কোথায় ছিলে আইরিন? ওই পশ্চিমে প্রেত লোকে। তোমার বান্ধবীটিকে সঙ্গে আনুন বুঝি? ও না, সবসময় আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি। কই কই ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছি না। তাতে কি, ও কাছে না থাকলেও কখনো আমাকে চোখ ছাড়া করে না। যতক্ষণ না আমি ওকে খুন করবো ততক্ষণ। তুমি ওকে খুন করবে? সানন্দে, তুমি আমার চোখে পাতা পড়বে না যদি সে সুযোগ আমি কখনো পাই। তুমি এটা করবে আইরিন? করবো। ও না, আর্নল্ড, ও এখন ডাকিনী বিদ্যা রপ্ত করেছে, উইচক্রাফট। যে কোনো মুহূর্তে আমার ছায়ার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলতে পারে। সে তো ভালো কথা, আমাদের প্রত্যেকেরই তো নিজের নিজের ছায়া রয়েছে। হ্যাঁ আছে, কিন্তু আমার ছায়া তো আমার নিজের। ও তার দখল নেবে রেখে। Why don't you understand? তুমি আমার দিক থেকে চোখটা সরিয়ে ওভাবে বসে পড়লে কেন? তোমার দিকে তাকাতে তাকাতে আমার ভয় করছে। কেন করছে ভয়? কারণ তোমার প্রেতচ্ছায়া তোমাকে তাড়া করে ফেলে। আইরিন, 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 কি হচ্ছে? আইরিন, আইরিন, কেন এমন করছো আইরিন? আইরিন, 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 অবশেষে অবশেষে ও আমাকে ছেড়ে চলে গেল। What a relief! What a relief! আর্নল্ড, আমি এখন এক অন্য জগৎ থেকে ফিরে এলাম তোমার কাছে। আমি ঠিক আগের মতো পাশাপাশি বসে কথা বলতে পারবো, বেঁচে থাকার সময় যেমনটা করতাম ঠিক তেমনটা। এক অন্তহীন পথ পেরিয়ে
আচ্ছা, আমি যে আবার তোমার কাছে ফিরবো এই কথা তুমি কখনো ভাবতে? তোমায় আমি কি করে বোঝাই বলো তো? তুমি এতটুকু আমার কথা চিন্তা করতে না। তুমিও তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি তোমার জন্য তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। ঠিক বুঝলাম না। মূর্তিটা, যেটাকে তুমি আমি আমাদের সন্তান বলতাম, ওটা একদিন শেষ হলো। তারপর আমি তোমার কাছে আমার আমিটাকে রেখে অন্ধকারে ডুবে গেলাম, ইনটু দ্য ডার্কনেস। আর আমার বাকি জীবনটা একেবারে বরবাদ করে দিয়ে গেলে। এটাই তো চেয়েছিলাম। এইটাই চেয়েছিলাম, ঠিক এইটাই চেয়েছিলাম, যে আমাদের ওই সন্তানটির পর তুমি নতুন কিচ্ছুটি আর করতে না পারো। এইটাই চেয়েছিলাম। তুমি ঈর্ষার কারণে এই কাজ করেছিলে? বলতে পারো ঘৃণার কারণে। ঘৃণা? আমাকে? তোমাকে? কারণ যে শিল্পী খুব হেলা ফেলা ভাবে একটা সতেজ রক্ত মাংসের যুবতীকে ব্যবহার করে আর তার আত্মাকে পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে খায়, তাকে আজ আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আর্নল্ড। আমি না কখনো তোমার শিল্পকে ভালোবাসতে পারিনি। তোমার সঙ্গে দেখা হবার পরেও না, আগেও না। আর শিল্পীকে ঘৃণা করে। আমার মতো শিল্পীকেও ঘৃণা করো? তোমাকে ঘৃণা করি আরো 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 বেশি। যেদিন প্রথম আমি তোমার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়েছিলাম, সেদিন থেকে তোমার প্রতি আমার ঘৃণার সূত্রপাত। তবু দিনের পর দিন তোমার কাছে কেন কাটিয়েছি জানো? কেন? আমাদের ওই সন্তানটির জন্য, ওই পাথরের মূর্তিটার জন্য। তুমি এখন ওকে যে নামেই ডাকো না কেন, ও আমার একমাত্র সন্তান আর আমি ওর মা আর্নল্ড। আর এখন তুমি তোমার ওই সন্তানটিকে পেতে চাও। কোথায় ও? ওকে আর তুমি দেখতে পাবে না, কারণ আমি ওই মূর্তিটাকে পৃথিবীর একটা বিখ্যাত জাদুঘরে রেখেছি। Yes. জাদুঘর তো চিরকালই তোমার কাছে একটা ভয়ঙ্কর আতঙ্কের জায়গা। তুমি তো ওটাকে হিমশীতল অবস্থান বলে মনে করো, তাই না? আমার আর আমার সন্তানের আত্মা যে জায়গায় থাকুক না কেন, I'll turn it to pilgrimage. তুমি ওটাকে দেখতে পাবে না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আইরিন, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ওটাকে দেখতে চেও না। এর অর্থ তুমি বলছো আমি আবার মারা যাব? আমি কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না। শুধু এটা ভাবতে পারছি না যে মূর্তিটা শেষ হবার আগে তুমি আমায় ছেড়ে চলে গেছিলে, আমাকে ছেড়ে। সেই মূর্তিটা দেখবার জন্য তুমি কেন এত আগ্রহী হয়ে উঠলে? তুমি ভুল বলছো। আমাদের ওই সন্তানটি শেষ হবার পরপরই কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। ওই মূর্তিটা শেষ হবার অনেক আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। কি করেছো তুমি? ওর সঙ্গে তুমি কি করেছো? বলো, স্পিক আউট। বলো, ওর কোনো ক্ষতি করেছো নাকি? বলো না, কি করেছো তুমি? স্পিক আউট, বলো না কি করেছো? আমি তখন রক্ত মাংসের যুবক। আমি এমন এক মূর্তি তৈরি করতে চেয়েছিলাম প্রাত্যহিক জীবনে যার দেখা মেলা হয়। কিন্তু এই জগৎ জীবন সম্পর্কে আমার তো কোনো ধারণাই ছিল না। এমন অবস্থায় আমি তোমাকে পেলাম, আর তোমার মধ্যে আমার স্বপ্নের সমস্ত কিছু পেলাম। কিন্তু ওই মূর্তিটা শেষ হবার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে।
আর আমি ভাবতে লাগলাম আমার এরপর কি করার আছে। ধীরে ধীরে আমার মধ্যে একটা উপলব্ধির জন্ম হলো। হ্যাঁ, ওই সোজা সাপটা, পৃথিবীটা আমার কাছে সোজা সাপটা রইল না, ক্রমশ জটিল আকার ধারণ করতে লাগলো। তাই ওই মূর্তিটার পাদপিকটাকে ভেঙে আমি আরে বহরে বড় করে দিলাম। আর পৃথিবীটাকে টুকরো টুকরো করে তার এক প্রতিরূপ রাখলাম বাঁ পাশে, আর সমস্ত নারী পুরুষের মূর্তিকে রাখলাম ডান পাশে, যারা ভন ভন করে একে অপরের সঙ্গে মৌমাছির মতো আক্রমণ সানিয়ে বেড়াচ্ছিল। অবশ্য ওদের প্রত্যেকের মুখে আমি বিভিন্ন পশুর আদল দিয়ে দিয়েছিলাম। কিন্তু এর কেন্দ্রে তো এক নিষ্পাপ নারী দাঁড়িয়ে রয়েছে। এর কেন্দ্রে তো এক নিষ্পাপ নারী দাঁড়িয়ে রয়েছে। এই, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমি এখন ওখানে ওভাবে দাঁড়িয়ে নেই। আমি এখন ওখানে ওভাবে দাঁড়িয়ে নেই। না না না, তুমি এখন আর ওখানে ওভাবে দাঁড়িয়ে নেই। আমাকে তোমার মূর্তিটাকে একটু পেছনের দিকে ঠেলে দিতে হয়েছিল, না হলে পুরো মূর্তিটার ভারসাম্য নষ্ট হয়ে যেত। তাই তোমাকে পেছনের দিকে ঠেলে দিতে হয়েছিল। আর এখন তুমি তার মধ্যে তোমার জীবনের এক্সপ্রেশনস খুঁজে পাচ্ছ। আমাকে পেছনের দিকে ঠেলে গোষ্ঠীবদ্ধ করেও এইভাবে তুমি তোমার সর্বনাশ ডেকে আনলে। কেন বুঝলে না? কেন বুঝলে না যে ওখানে তোমার আমার সন্তানের আত্মার সত্য ছিল? কেন বুঝলে না? আইরিন, তাহলে তো বলতে হয় ওই পুনরুত্থানের দিনে আমি নিজেকে কোথায় বসিয়েছি। আইরিন, ওই দূরে পাহাড়ি নদীটা দেখতে পাচ্ছ? দেখো আইরিন, একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। আর আমি তার পাশে অপরাধের ভারে নুচ্চ হয়ে পড়ে আছি। আমি জানি আমি যে পাপ করেছি তার থেকে আমার মুক্তি নেই। তাই আমার এই হাত দুটো আমি নদীর জলে চুবিয়ে পবিত্র হতে চাইছি, শুদ্ধ হতে চাইছি। আমার নিজের তৈরি নরক থেকে আমার আর মুক্তি নেই। আমি জানি আমার কোনোদিনও পুনরুত্থান হবে না, কোনোদিনও। খবি কেন? অ্যাকচুয়ালি কি জানো তো আর্নল্ড, তুমি না আসলে ভীষণ নার্ভাস, স্লাগিশ। জীবনে তুমি যা যা পাপ কাজ করেছো তার এখন এসব এই বড় বড় কথা বলে তুমি সমস্তটা ধুয়ে মুছে দিতে চাইছো, কিন্তু অনুশোচনের সবকিছু হয় নাকি? অনুশোচনায় তো সবকিছু হয় না আর্নল্ড। তুমি এখন ভুলে গেছো যে তুমি আমিটাকে নষ্ট করে ফেলেছো। পৃথিবীতে না আমার অনেক অনেক সন্তান আনা উচিত ছিল। ওই যে সামনে মরে পড়ে আছে ঠিক তেমনটা নয়, মৃত নয়, জল জ্যান্ত, টাটকা, তরতাজা রিয়েল চিলড্রেন। অনেক সন্তান না কবি, আমি তো তোমায় উপযুক্ত সেবা দিতে পারিনি। কেন এসব করছো জানো আইরি? মাঝে মাঝে না আমি আমাদের
পুরনো দিনগুলোতে ফিরে যাই, ওই 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 পুরনো দিনগুলোতে আগে আগে আমরা যেভাবে কথা বলতাম, ঠিক সেই ওইখানে। তখন তুমি প্রায় আমাকে একটা ছোট্ট কথা বলতে, হ্যাঁ, মনে আছে? ছোট্ট কথা। হ্যাঁ, একটু চেষ্টা করো, ঠিক মনে পড়ে যাবে। কি বলতাম? করো না, চেষ্টা করো, ঠিক মনে পড়ে যাবে। আমার 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 কিছু মনে পড়ছে না ইরিন, আমার আমার কিছু মনে পড়ছে না। তখন প্রায় তুমি আমার হাত দুটো আলতোভাবে চাপ দিতে দিতে বলতে, এ আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায়। এসব আর কিছুই নয় আইরিন, এসব আসলে জীবনের এক একটা অধ্যায়। অধ্যায় শব্দটা আমি ব্যবহার করতাম। হ্যাঁ, করতে তো। প্রাইসলেস এপিসোড। এসব আর কিছুই নয় আইরিন, এসব আসলে জীবনের এক একটা অধ্যায়। তাহলে হয়তো করতাম। এই কথাটাই বারবার শোনার পরই আমি তোমাকে ছাড়ি। হতে পারে, কারণ তুমি আমার সমস্ত কথাকেই তখন খুব গুরুত্ব দিতে। তোমার কথাই হয়তো ঠিক। ছাড়ো তো এসব গুরু গম্ভীর আলোচনা। এই আনন্দ, দেখো আমার পাখিরা এখন কেমন সাঁতার দেয়। তোমার পাখিদের নাম কি? ওরা ফ্লামিঙ্গো। ফ্লেমিঙ্গো। বাহ, এই নাম আইরিন, আমি আমার জাহাজগুলোকে ওদের পেছনে পাঠালাম। ওতে নিশ্চয় শিকারি নেই। না না, কোনো শিকারি নেই। তোমার মনে আছে আইরিন, টন্স লেকের ধারে ওই ছোট্ট কুটিরটার সামনে বসে আমরা এই খেলায় মারতাম? এভরি উইকেন্ড আমাদের সারা সপ্তাহের কাজের শেষে ট্রেনে করে আমরা ছুটে যেতাম ওখানে। রোববারটা তো ওখানেই কাটিয়ে দিতাম, তাই না? সেরা এপিসোড না আনন্দ? হ্যাঁ, আজকের মতো সেই দিনগুলোতেও তুমি তোমার পাখিগুলোকে সাঁতারে পাঠাতে, আর চাঁদ করে বলতে ওগুলো তোমার ফ্লেমিঙ্গো। না না, ওরা সাদা হাঁস। তখন তুমি এই খেলা কি না ভালোবাসতে। আর তুমিও তো, তাই তো আমরা বারবার এই খেলা খেলতাম। শুধু প্রতি শনিবার সারাটা গরমকাল জুড়ে। তখন প্রায় তুমি আমাকে একটা ছোট্ট কথা বলতে যে আমি তোমার সাদা হাঁস, যে তোমার নৌকো টানছে। দেখো আইরিন, দেখো তোমার পাখিগুলো কেমন সাঁতার কাটছে, দেখো। এই আর্নল্ড, তুমি দেখো তোমার জাহাজগুলো এখন কেমন এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। ভয় নেই, ভয় নেই, আমার কাছে প্রচুর জাহাজ মজুদ আছে। তোমার মনে আছে আইরিন, তোমাকে বলেছিলাম কোনোদিন সুযোগ সুবিধা পেলে ওই ছোট্ট কুটিরটা আমি কিনে নেব। তুমি তো তখন প্রায়ই বলতে যে সুযোগ সুবিধা পেলেই তুমি ওই কুটিরটা কিনবে। হ্যাঁ, আর একদিন সেই সুযোগ এলো জানো, আর আমি ওটা কিনেও নিলাম। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি কি এখন সেই কুটিরেই থাকো? না না, ওই ছোট্ট কুটিরটা ভেঙে একটা বিলাসবহুল ভিলা বানিয়ে। বাহ, জানো আইরিন, ওর ভেতরে একটা ছোট্ট লেকও আছে, আর ওখানেই আমরা দুজনে। না না, ওখানে শুধুমাত্র আমি গরমকালটা কাটাতে চাই। কেন? ওই মেয়েটা যায় না বুঝি? যায়, কখনো সখনো, মাঝে সাঝে। আমাদের সেই দিনগুলো কেমন পুরোপুরি হারিয়ে গেছে না? পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি। ওই দেখো, সূর্যটা এখন কেমন ওই পাহাড়ের কোলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আমি অনেকদিন পর পাহাড়ের কোলে বসে সূর্যাস্ত দেখলাম। আর সূর্যোদয়? আমার মনে হয় না আমি আর এই জীবনে কখনো সূর্যোদয় দেখতে পাবো। আমি একদিন এক আশ্চর্য সুন্দর সূর্যোদয় দেখেছিলাম। কোথায়? ওই ওই পাহাড়ের শীর্ষে। তুমি তো আমাকে ওখানে নিয়ে গিয়েছিলে। ফার ফার আচ্ছা, over there। তোমার আমার সঙ্গে ওই ভিলায় এসে থাকতে ইচ্ছে করে না? তখন তুমি আমাকে যা যা বলতে, আচ্ছা, আমি আইরিন, কেমন তুমি আমার সঙ্গে ওই ভিলায় এসে থাকবে? মনে প্রাণে। হ্যাঁ, বলো। ওখানে? হ্যাঁ। তাহলে ওই মেয়েটার কি হবে? থাকবে আইরিন তুমি আমার সঙ্গে? বলো আইরিন। আইরিন, আমার সৃজন কল্পনার চাবিটা তোমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওটা তোমার কাছে আছে। নেই আইরিন, নেই। ওটা আমাকে ফিরিয়ে দাও। ওই ওই চাবিটা তো সত্যি আমার কাছে আর নেই। ওটা তোমার কাছেই আছে আইরিন। নেই।
ওটা আমাকে ফিরিয়ে দাও, আমি যাতে আবার নতুন করে আমার জীবন সৃষ্টি করতে পারি। এসো। অলস, অসার, মৃত স্বপ্ন। আমাদের মতো মানুষের কখনো পুনরুত্থান হয় না আর্নল্ড। তাহলে চলো আবার আমরা ওই খেলাটা খেলি। ওই দেখো। হ্যাঁ, খেলা খেলা, শুধুই খেলা। দেখেছো? দেখো আমার ছোট্ট মুনিয়া তার ভল্লুক শিকারীর সঙ্গে বেড়াতে বেরিয়েছে। তোমার নারী। অথবা ওর। এই প্রফেসর, গুড নাইট। আমরা অ্যাডভেঞ্চারে চললাম, আমাকে নিয়ে স্বপ্ন দেখো। তোমার অ্যাডভেঞ্চারের লক্ষ্য কি? একঘেয়ে জীবনের পরিবর্তন আনা আর নতুন করে বাঁচা। এই দেখো তুমিও এখন পরিবর্তন চাইছো। হ্যাঁ, আমি জেগে উঠলাম, আর জেগে ওঠার পর বুঝলাম আমার চারপাশে কত আলো, কত বিভা। গুড নাইট, ভালো থেকো। গুড নাইট। গুড নাইট, মঙ্গল হোক তোমার। এই প্রফেসর, এই আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি? আপনি বুঝতে পারছেন না আপনার স্ত্রীকে নিয়ে এই গভীর রাত্রে অন্ধকার জঙ্গলে আমরা খেলতে বেরিয়েছি প্রফেসর। মঙ্গল হোক, মঙ্গল হোক। মায়া, তুমি আমার জন্য কি নিয়ে আসবে? তুমি বরং এবারে একটা শিকারী পাখিকে মডেল করো, তার একটা ডানা আমি তোমার জন্য নিয়ে আসবো। এ কথা তোমার মতো অর্বাচীনকেই মানায়। গুড নাইট, ভালো থেকো। আর আজকের সমস্ত অমঙ্গল আর অপবিত্র আত্মা তোমার ওই ভল্লুক শিকারীকে যেন ভর করে। প্রফেসর, আমি সব সময় এরকমই শুভেচ্ছা বার্তা কামনা করে আছি প্রফেসর। গুড নাইট প্রফেসর, গুড নাইট। চলো মায়া। আইরি, আবার বহুদিন বাদেই আমরা পাহাড়ে রাত কাটাবো, আর এটাও তো আমাদের জীবনের একটা অধ্যায়। বলো, তুমি আমার সঙ্গে রাত কাটাতে পছন্দ করবে? এসো। বিভৎস মুখ আমার দিকে দৃষ্টি আনছে। এই মুহূর্তে আমাদেরকে আলাদা হতে হবে। তুমি 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 এখান থেকে চলে যাও। তুমি দেখতে পাচ্ছ না এই মুহূর্তে আমাদেরকে আলাদা হতে হবে। আমি আজ রাতে পাহাড়ে আসবো, তোমার সঙ্গে দেখা করবো। তুমি পাহাড়ে আসবে আইরি? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি পাহাড়ে আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করো। ও আইরিন, আবার আগের মতো যদি তোমায় পেতাম। আমি সেই জীবন তখনই ফিরে পাবো যখন আমরা মৃত্যুর থেকে জেগে উঠবো। মৃত্যুর থেকে জেগে উঠে কি দেখবো আইরিন? দেখবো আমরা কখনো বেঁচেই ছিলাম না। মায়া, তোমাকে কি হিংস্র লাগছে মায়া। মনে হচ্ছে তুমি আমাকে যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারো মায়া। ছেড়ে দাও, আর তুমি এখান থেকে দূর হও। আর যদি না হই? না হলে আমি এখান থেকে এক পাও এগোবো না। বেশ ভালো কথা মায়া। তো এই গভীর রাত্রে এই অন্ধকার জঙ্গলে কি করবি সে নিয়ে কিছু ভেবেছো মায়া? আমি তাহলে এখান থেকে ঝাঁপ দেবো। তাতে কি হবে জানো? তোমার এই নরম তুলতুলে তুলোর মতন শরীরটা ভেঙে খান খান হয়ে যাবে মায়া। ওই মাথার ঘিলু টিলু চারিদিকে ছড়িয়েছে। তবে তাতে আমার ওই প্রিয় বন্ধু বান্ধব মানে আমার ওই কুকুরগুলোর বেশ লাভ হবে বুঝলে। তোমাকে এই অবস্থায় পেয়ে মনের আনন্দে ওরা ওদের খিদে মেটাতে পারবে মায়া। তোমার সঙ্গে যে আমি শিকারে এসেছিলাম। শিকার? না, এ কোনো শিকার নয়। বলো বলো বলো, খেলতে বেরিয়েছিলাম।
খেলা। এই জঘন্য ব্যাপারটাকে তুমি খেলা বলছো? হ্যাঁ হ্যাঁ বলি, এটা আমার সব থেকে প্রিয় খেলা। ইনফ্যাক্ট আর কোনো খেলাতে আমি এর থেকে বেশি আনন্দ পাই না মায়া। তোমাকে দেখতে ঠিক কার মতো জানো? একটা আস্ত শয়তানের মতো। আমাকে দেখতে মায়া শয়তানের মতো। দেখো, ভালো করে তাকিয়ে দেখো, আমাকে দেখতে শয়তানের মতন। তার মানে মায়া, আমার মাথায় একজোড়া শিং তুমি দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ, পাচ্ছি তো। একজোড়া শিং তুমি দেখতে পাচ্ছ মায়া। বেশ, এবার আমাকে পুরোপুরি শয়তান হতে হবে মায়া। আমাকে শয়তানের মতন বিহেভ করতে হবে। তো এবার আমি তোমাকে বাঁধবো মায়া। তুমি এরকম করতে পারো কেন না? করবো? তুমি তো আমাকে শয়তান বললে, আমাকে অপদেবতা বললে, তাহলে তার মতন বিহেভ আমাকে কেন করতে দিচ্ছ করতে না? পারো না। তোমার সাথে আমি বিশ্বাস করে রেখেছি। ছাড়ো। আচ্ছা আচ্ছা, তুমি বলেছিলে না যে তোমার এখানে কোথায় একটা ঘর আছে? হ্যাঁ, ঘর আছে, সোজা ওইদিকে। ওইটা? হ্যাঁ। ম্যাগো, ওটা তো একটা শুয়োরের খোল। ওটা কোনো শুয়োরের খোয়ার নয় মায়া। ওখানে অনেক রাজকন্যা এসে রাত কাটিয়ে গেছে। তোমার সব আষাঢ়ে গল্প রাখো, আমি ওইদিকে এক পাও এগোবো না। মায়া, এটা কোনো আষাঢ়ে গল্প নয়। ওখানে দুজন মানুষ খুব সহজেই কাটাতে পারে প্রয়োজনে সারা গরমকালটা মায়া। যে পারে সে পারুক, আমি পারবো না। আমি প্যাভিলিয়নে যাব। বেশ, ভালো কথা, খুব ভালো কথা। তো কিভাবে প্যাভিলিয়নে ফিরবে সে নিয়ে কিছু ভেবেছো মায়া? ওঠার রাস্তা যখন আছে তখন নামার রাস্তা নিশ্চয়ই একটা থাকবে। আছে, আলবাত আছে, কিন্তু ওই সরু ঢালু পথটা মায়া। আর তুমি বলছো যে আমি ওটা একা যেতে পারবো না? না মানে এক্স্যাক্টলি আমি তা বলছি না। পারবে যদি না আমি তোমার সাথে যাই। তাহলে তুমি আমাকে নিয়ে চলো। তাহলে আমার পিঠে চড়ে বসো মায়া। আরে পাগল হলে নাকি? আমার বুকে উঠে এসো মায়া। তোমার মাথা জানো তোমার মতন এরকম এক সুন্দরী স্ত্রী একদিন আমার ছিল। তাকে আমি বুকে তুলে মাইলের পর মাইল পথ হেঁটেছিলাম। তার এরকম এক রাত্রে গভীর অন্ধকারে তার জুতো জোড়া ছিঁড়ে যায়। তারপর যখন থেকে বুকে জড়িয়ে ধরে গভীর মাইলের পর মাইল পথ হেঁটে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলাম। সে আমাকে কি দিয়েছিল জানো? একজোড়া শিং। একজোড়া শিং, যা তুমি এখন দেখতে পাচ্ছ মায়া। মায়া, এটা কোনো হাসির গল্প নয়। হ্যাঁ, এটা হাসিরই গল্প। না মায়া, এটা কোনো হাসির গল্প নয়। হ্যাঁ, এটা হাসিরই গল্প। তবে এর থেকেও একটা হাসির গল্প আমি জানি। ওয়েল, বলো তাহলে কি তোমার সেই হাসির গল্প? এটা একটা বোকা মেয়ের গল্প। মেয়েটা খুব গরিব ছিল। সে তার বাবা মার সঙ্গে একটা ভাঙা ঘরে থাকতো। একদিন তাদের সেই ভাঙা ঘরে একটা লোক এলো আর অনেক টাকা দিয়ে সেই মেয়েটাকে নিয়ে দূর দেশে পাড়ি দিল। কত দেশ যে তারা ঘুরলো তার কোনো ইয়ত্তাই নেই। ঘুরতেই থাকলো। এবং তারপর যা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল, মেয়েটি লোকটিকে সন্দেহ করতে শুরু করলাম। রাইট? কি করে করবে? মেয়েটা তো খুব বোকা ছিল। ও আই সি। তাহলে লোকটি নিশ্চয়ই ভীষণ ভালো ছিল, রাইট? ভালো ছিল না, তবে ভালো হওয়ার ভান করত। সেই লোকটা মেয়েটাকে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেল আর সেখানে একটা গুহার মধ্যে মেয়েটাকে পুরে দিল। সেই গুহার মধ্যে না ঢোকে আলো, না ঢোকে বাতাস। সেই বদ্ধ গুহার মধ্যে মেয়েটা একটু একটু করে পচতে লাগলো। আর এইভাবে শেষ হয়ে গেল। কিন্তু মায়া, গল্পটা তো কোনো মজার গল্প নয়। তাই আমার তো তাই মনে হয় মায়া। আচ্ছা মায়া, আমরা ঠিক আবার আগের মতন করে আমাদের জীবনটাকে খন্ড খন্ড করে কেটে জোড়া লাগাতে পারি না? আর সেই জোড়াতালি দেওয়ার কারিগর কে হবে শুনি? কেন? আমাদের ডেস্টিনি। আর ডেস্টিনির জোড়াতালি যদি খুলে যায়, তাহলে আমরা নিজেরা ঠিক যা তেমন ভাবে একে অপরের সামনে সোজা হয়ে দাঁড়াবো মায়া।
আচ্ছা মায়া, আমরা আমরা এখন ঠিক যাচ্ছি কোথায় বলো তো? কেন প্যাভিলিয়নে? তারপর আমরা একে অপরকে উইশ করব, করে যে যার রাস্তা বেছে নেব। আর তা হয় না মায়া। হ্যাঁ হয়, তার কারণ তুমিও আমাকে বাঁধার মতো করে বাঁধতে পারলে না। ওই দেখো, ওই দেখো পাখিটা কিরকম এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়ে আছে। এখনই ওর কুষ্ঠির রফা রফা করছি আমি। থাক, আর বীরত্ব দেখাতে হবে না, চলো আমাকে প্যাভিলিয়নে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ মায়া, ঠিক বলেছ, ঠিক বলেছ, এটাই তো উপযুক্ত সময় মায়া। দেখো দেখো চারিদিকে তাকিয়ে দেখো, কিরকম কিরকম কুয়াশা আমাদেরকে ঘিরতে শুরু করেছে মায়া। আচ্ছা আচ্ছা, ওই রাস্তাটা কি সত্যি খুব বিপজ্জনক? কিন্তু তার থেকেও বেশি বিপজ্জনক আমাদের এখন এখানে 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 থাকা। ওই দেখো মায়া, ওই সরু পথটা দিয়ে ওরা কিরকম ওপরে উঠে আসছে মায়া। আচ্ছা, ওরা এখানে উঠে আসার আগে আমরা এখান থেকে চলে যেতে পারি না? না মায়া, ওই পথটা আসলে ভীষণ সরু, ওখানে একজনের বেশি দুজন একসাথে নামতে পারবে না মায়া। তাহলে তাহলে আমরা এখানেই অপেক্ষা করি। এই তো সত্যিকারের শিকারীর মতন কথা বললে মায়া। মায়া, মায়া, তুমি তোমরা তোমরা এখানে সারাটা রাত কাটিয়েছ। আমরাও জানো তো তাই করেছি। আমরা শিকারে এসেছিলাম আর তোমার অনুমতি। আমি এটা ভেবে খুব অবাক হচ্ছি প্রফেসর, ওই সরু ঢালু পথটা দিয়ে আপনি কি করে নিরাপদে ওপরে উঠে এলেন। তবে শুনে নিন, এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আর এক পা উপরে যেতে পারবেন না, আর নামতেও পারবেন না। আমার বিশ্বাস আমার জীবন দেবতা নিশ্চয়ই আমাকে একটা পথ দেখাবে। বেশ, তাহলে তো ভালো। তবে শুনতে পাচ্ছেন প্রফেসর, মেঘের গর্জন, এখনই আসবে প্রলয়, সবকিছুকে ধ্বংস করে দেবে প্রফেসর। তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কিরকম কালো ময় সাপের মতন মেঘ আমাদেরকে কিনতে শুরু করেছে প্রফেসর। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক বলেছো মায়া, আমি শুধু তোমাকে নিয়ে ওই সরু ঢালু পথ দিয়ে নিচে নেমে যাব। আর শুনুন, আপনাদের জন্য নিচে গিয়ে আমি লোক পাঠিয়ে দেবো, দরকার হলে ওরা দড়ি দিয়ে বেঁধে আপনাদেরকে নিচে নিয়ে যাবে। চলে এসো মায়া, চলে এসো। গুড নাইট প্রফেসর। এই শুনলে আনন্দ, ও কি বলে গেল? এখানে অনেক লোক আসবে, আমাদেরকে বেঁধে নিচে নামাবে। মানুষ মানুষ, আমি ভয় পাই এখন আনন্দ। ভয় নেই, কিচ্ছু হবে না আইরিন, কিচ্ছু হবে না। ওই কালো পোশাক পরা উইচটা তো এখানে থাকবে, হয়তো অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি, তাই প্রথমে এসেও আমাকে কবজা করবে। আই স্ক্যার্ড অফ হার। ও তো তোমার আত্মাকে ছুতে পারবে না আইরিন। কিন্তু ওকে প্রতিহত করার মতো অস্ত্র তো আমার কাছে আছে। কোন অস্ত্রের কথা তুমি বলছো? ওই ছুরিটা, যেটা সবসময় আমি আমার কাছে রাখি। দাও, আমাকে দাও। না না, ওর প্রয়োজন আমার কাছে কতটা তা তুমি বুঝবে না। কিসের প্রয়োজন ওটা তোমার কাছে? তোমার জন্য। আমার জন্য? কালকে যখন আমরা টন্স লেকের ধারে, লেকের ধারে কি হয়েছে? ওই ফ্ল্যামিঙ্গো সাদা হাঁসের সঙ্গে খেলায় মত্ত ছিলাম, তখন আমি শুনতে পেলাম তুমি তোমার ঠান্ডা শীতল গলায় বলছো, আইরিন, এসব জীবনের এক একটা অধ্যায়। একথা আমি না, একথা তুমি বলেছো আইরিন। না না, তুমি বলেছিলে। তখন আমরা ওই টন্স লেকের ধারে কুটিরের সামনে খেলায় মত্ত ছিলাম। কথা তুমি বলেছো আইরিন, আমি নয়। তখন না, পেছন থেকে আমি তোমাকে ওই ছুরিটা মারতে
চেষ্টা করেছিলাম। মানলে না কেন? সাডেন কে যেন আমার কানে চুপি সারে এসে বললো, কাকে মারছো আয়রন? কত আগেই মরে ভূত। আমি মারা গেছি। হ্যাঁ প্রফেসর, তুমি আমি দুজনেই মারা গেছি। আর আমরা আমাদের হিমশীতল শরীরে কালকে একে অপরের সঙ্গে খেলেছি। আইরিন, আমি কেন তোমাকে বোঝাতে পারছি না? এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে। যখন মৃত্যুর থেকে জেগে আমি তোমার কাছে এলাম, কই তোমার চোখে তো আমি আগেকার মতো সে আগুন দেখতে পেলাম না। আমাদের ভালোবাসার কখনো মৃত্যু হতে পারে না। দেখো, ভালোবাসা যতদিন পৃথিবীতে আছে ততদিন স্বর্গীয় সুন্দর। মরে যাবার পর তো এর কানা করেও কোনো দাম নেই। এই ভালোবাসার টানেই তো আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি আইরিন। তুমি এখন ভুলে গেছো যে আসলে আমি কে। তুমি যেই হও না কেন, তুমি যেই হও না কেন, তুমি আমার সেই স্বপ্নে পাওয়া নারী। তোমার কাছ থেকে চলে যাবার পর আমি শয়ে শয়ে কামুক মানুষের সামনে দাঁড়িয়েছিলাম সম্পূর্ণ নগ্ন হয়ে। আমি জানি আমার জন্যই তুমি এই কাজ করেছো। আমি জানি আমি একমাত্র দায়ী। আমি 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 জীবন্ত মূর্তির থেকে মাটির মূর্তিকে বেশি ভালোবেসেছিলাম, বেশি দাম দিয়েছিলাম। কিন্তু আইরিন, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। অনেক দেরি হয়ে গেছে, সত্যি ভালোবাসি। অনেক দেরি হয়ে গেছে অনল। এখন এইসব কথার কোনো দাম নেই। এখন তুমি আমি